প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভূত স্টুডিও চ্যানেলে। আজকে যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব, এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জাহিদ হোসেন। তিনি কর্মসূত্রে আমারই সহকর্মী ছিলেন এবং একটা সময় আমি চাকরি সূত্রে রংপুরের সটিবাড়িতে ছিলাম। সেই সময়ই এই গল্পটি তার মুখে শুনেছিলাম। গল্পটির সময়কাল ছিল 1945 সালের কোনো এক ভাদ্র মাসে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি চলে যাচ্ছি গল্পে। রংপুরের মিঠাপুকুর এলাকার সেই গ্রামটিতে তখন কলেরার প্রভাব চলছে, কিন্তু বয়োজ্যেষ্ঠরা ফিসফিস করছে এটা কোনো রোগ নয়, এটা আসলে রক্তদোহের অভিশাপ। গ্রামের ওপর দিকে এক বিশাল নীলকুটিরের ধ্বংসাবশেষ ছিল। সেখানে আস্তানা গেড়েছিলেন এক অঘরী তান্ত্রিক। সেই তান্ত্রিকের নাম ছিল রাঘব। লোকমুখে প্রচলিত ছিল রাঘব অমরত্ব পাওয়ার জন্য 100 কুমারী মেয়ের রক্ত দিয়ে রক্তমুখী কামাখ্যা দেবীর সাধনা করেছে। নয়ন এই গল্পের যে মূল চরিত্র, সে কলকাতা থেকে পড়াশোনা শেষ করে কিছুদিন আগেই বাড়িতে এসে বিয়ে করেছেন। স্ত্রীর নাম কুসুম। এই নয়ন এই সকল অদৃশ্য বা অতিপ্রাকৃত জিনিস খুব বেশি বিশ্বাস করতেন না। এগুলো যদি কেউ তার সামনে বলতো তাহলে সে বেশিরভাগ সময় হাসাহাসি করে উড়িয়ে দিত, কিন্তু সেই হাসির আড়ালেই যে তার জন্য ভয়ানক এক বিপদ ঘনিয়ে এসেছে সেটা সে জানতেও পারেনি। ভাদ্র মাসের এক গুমোট গরমের দিন, অমাবস্যার রাতে হঠাৎ গ্রামের সব কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে। অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন, এই কুকুর এমন একটা প্রাণী, সেটা চোর হোক বা অদৃশ্য কোনো প্রাণী যদি তাদের উপস্থিতি লক্ষ্য করে তারা ডাকাডাকি শুরু করে। সেই কান্না সাধারণ ছিল না, মনে হচ্ছিল এই কুকুর যেন কোনো এক অশুভ শক্তির টের পেয়ে এরকম কাতর সুরে যন্ত্রণা বা বিলাপগুলো করছে। তো সেই রাতে নয়ন এবং কুসুম তাদের যে ঘর ছিল সেটা টিনের ঘর ছিল, সেখানেই ঘুমাচ্ছিল। মাঝরাতে কুসুমের মনে হলো কে যেন জানালার পাশে ফিসফিস করে তাকে ডাকছে। গলার স্বরটা ঠিক মানুষের মতো নয়, যেন বাতাসের শব্দের সাথে কেউ নাম ধরে ডাকছে, কুসুম, এই কুসুম, বাইরে আয় আয়। তো কুসুম তো ভয়ে অবস্থা খারাপ। এটা শুনে সে একদমই কুকড়ি মুকড়ি হয়ে গেছে। পরের দিন সকালে দেখলো তার বাড়িতে বেশ কিছু মরা কাক পড়ে আছে, যাদের বুকগুলো নিখুঁতভাবে চেরা এবং ভেতরে হৃৎপিণ্ড নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই ধরনের গল্পগুলো সম্পর্কে জানেন, এই যে কাক মরে থাকা বা তার হৃৎপিণ্ড নাই, এগুলো কিন্তু অশুভ লক্ষণ হিসাবেই ধরে নেওয়া হয়। কিন্তু নয়ন যেহেতু বিজ্ঞান মনস্ক মানুষ, সেজন্য সে ভাবলো এটা কোনো শিয়ালের কাজ। কিন্তু গ্রামের বৃদ্ধ মোড়ল বা বয়স্ক লোকজন এটা দেখে আতঙ্কিত হয়ে ওঠে। তারা তাদের অভিজ্ঞতা থেকে জানে এটা কোনো সাধারণ ঘটনা নয়। তিনি নয়নকে সতর্ক করেন, বাবা নয়ন, চোখে চোখে রাখিস তোর বউকে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। কাল রাতে রাঘব তান্ত্রিককে অনেকেই নীলকুঠিরে আগুন নিয়ে নাচতে দেখেছে। এমনই এক সতর্ক বার্তা দেন এক বয়স্ক প্রবীণ ব্যক্তি। কিন্তু নয়ন এগুলা নিয়ে খুব বেশি পাত্তা দেয় না। 3 দিন পরের ঘটনা, কুসুমের আচরণে কেমন যেন একটা পরিবর্তন দেখা দিল। সে সারাদিন চুপচাপ ঘরে কোণে বসে থাকতো, গায়ের রং ফ্যাকাশে হতে শুরু করলো,
মুখের মুখের বর্ণটা হারিয়ে গেল, চোখের মণি দুটো রক্তবর্ণ ধারণ করলো। মাঝরাতে সে হঠাৎ ঘুম থেকে উঠে বসতো এবং অস্বাভাবিক কথাবার্তা বলতো, যা সাধারণ মানুষের দ্বারা বোঝা মোটেই সম্ভব নয়। অর্থাৎ এটা দেখে বোঝাই যাচ্ছে তার শরীরে অতিপ্রাকৃত কিছু একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এক রাতে নয়ন লক্ষ্য করলো কুসুম আর বিছানায় নেই। সে পাগলের মতো এদিক ওদিকে খোঁড়া শুরু করলো, ঘরের বাইরে আসলো। সে ভেবেছিল হয়তো ওয়াশরুমে গিয়েছে, কারণ ওই সময় ওয়াশরুমগুলো সাধারণত বাড়ির বাইরেই থাকতো। তো খুঁজতে খুঁজতে সেই নিষিদ্ধ নীলকুটিরের সামনে তাকে দেখা গেল এবং তার দেখা মাত্র তার গায়ের রক্ত হিম হয়ে গেল, কারণ এটা এমন এক দৃশ্য যা কেউ দেখতে চাইবে না। আগুনের কুণ্ডলীর পাশে রাঘব তান্ত্রিক বসে আছে আর কুসুম মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রাঘব তান্ত্রিকের হাতে ছিল একটা খুলি, যা থেকে লাল রঙের কি যেন একটা তরল পদার্থ পড়ছে। মনে হচ্ছে অনেকটা কারো রক্ত এই মাথার খুলির মধ্যে রাখা হয়েছিল। রাঘব তান্ত্রিকের চারপাশে তখন বাতাসগুলো শশ শব্দ করে কয়েকটি ছায়া শরীর ঘিরে ধরে। তারা মানুষ নয়, তারা হলো তান্ত্রিকেরই বশ করা অতিরিক্ত আত্মা, যা এই তান্ত্রিকের কার্যসিদ্ধিতে বা পিশাচ সাধনায় বা তার অমরত্ব লাভের জন্য সহযোগিতা করছে। নয়ন যখন কুসুমকে ডাকতে গেল, তখন রাঘব এক অট্ট হাসি দিয়ে ফেটে উঠল এবং সে তুচ্ছ তাচ্ছিল্য স্বরে বলল, এখান থেকে বেরিয়ে যাও। সে কর্কশ কণ্ঠ, নয়ন, তোর বউকে আমি দেবী কামাক্ষার কাছে উৎসর্গ করেছি, তাকে আর কখনোই তুই পাবি না। আজ থেকে তার শরীর আমার বশে। রক্ত পিপাসু সেই আত্মার অবস্থান করছে তার শরীরে, ও আর তোর নেই। পরের দিন সকালে কুসুমকে বাড়িতে পাওয়া গেল ঠিকই, কিন্তু সে আর আগের কুসুম নেই। তার শরীর এখন অশুভ আত্মার বাস। সে সারাদিন কোনো খাবার খেত না, কেবল কাঁচা মাংস খাইতে চাইতো এবং কাঁচা মাংসের জন্য সে ছটফট করত। তার নখগুলো হঠাৎ করে লম্বা ও ধারালো হয়ে গেল। নয়ন যখন তার হাত ধরতে গেল, কুসুম এক ঝাটকায় ধাক্কা দিয়ে ফেলে দিল। এই ধাক্কায় যে শক্তি ছিল সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এক দানবীয় পৈশাচিক শক্তি ছিল এই কুসুমের গায়ে, যেটা নয়ন ধাক্কা খাওয়ার পরে বুঝে গেছিল। কুসুমের মুখে তখন ফেনা বের হচ্ছিল এবং সে কর্কশ স্বরে বলল, তোর রক্ত, তোর রক্ত আমি খাবো নয়ন, পারলে তুই ঠেকা। এই বলার পরে তার চোখের দিকে তাকিয়ে নয়ন বুঝতে পারলো তার স্ত্রী এখন জীবন্ত একটা লাশে পরিণত হয়েছে। তার শরীরের চামড়া নীল হতে শুরু করলো, শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছিল। রাঘব তান্ত্রিকের যে কালো জাদু তার আত্মাকে বন্দি করে সেখানে শয়তানি কোনো এক শক্তিকে ঢুকিয়ে দিয়েছে। সে অমাবস্যার ঠিক শেষ প্রহরে তখন আকাশে কালো মেঘ ঢেকে গেল। রাঘব তান্ত্রিক তার শেষ খেলাটা শুরু করলো ঠিক সেই সময়। সে তার বেড়ায় বসে মাটির পুতুলের উপর সিঁদুর, রক্ত, অন্যান্য জিনিস দিয়ে নয়নের নাম লিখল এবং গ্রাম জুড়ে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে আসলো। কালো মেঘে ছেয়ে আছে চারিদিক। নয়ন কুসুমকে বাঁচাতে এক ওঝার কাছে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে কুসুম তাকে ঝাঁপিয়ে পড়ল। দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, যে স্ত্রীকে সে এত ভালোবাসত সে স্ত্রী কিনা তার উপরে ঝাঁপিয়ে পড়ল। কুসুমের নখে যে আঘাত বিঁধে গেল নয়নের বুকে। নয়ন যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু কুসুমের চোখে কোনো দয়া ছিল না, কারণ কুসুমের সেই শরীরটি দখল করে আছে এক হিংস্র পিশাচ। সেই অশুভ আত্মা কুসুমের শরীর ব্যবহার করে
নয়নের গলার নলি কামড়ে ধরলো। নয়ন দেখতে পেল তার প্রিয়তমা স্ত্রীর মুখ এখন বিকৃত হয়ে পিশাচের মতো হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে নীল কুটিরের দিক থেকে এক বিকট শব্দ শোনা গেল। রাঘব তান্ত্রিক তার সাধনা পূর্ণ করার জন্য কুসুমের প্রাণবায়ু টেনে নেওয়ার শুরু করলো। দূর থেকে তান্ত্রিকের মন্ত্র পড়ার শব্দ ভেসে আসছিল। ওম রক্ত পিপাসু, ওম কামাখ্যা প্রাণং দেহি। এই যে ধরনের মন্ত্রগুলো, এই মন্ত্রগুলো রাঘব তান্ত্রিক করছিল এখন কুসুমকে মারার জন্য। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তেই গ্রামবাসী নয়নের বাড়ি গিয়ে এক বিভৎস দেহ দৃশ্য দেখতে পেল। নয়নের নিথর দেহ পড়ে আছে মেঝেতে, আর বুকটা চেরা, রক্তে সারা ঘর ভেসে গেছে। আর কুসুমের অবস্থা তো আরো করুণ। তার শরীর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাঘব তান্ত্রিকের কালো জাদুর প্রভাবে তার শরীরের ভেতরে হাড্ডি গুড্ডি বলে সব গুড়িয়ে গেছে। তার চোখ দুটো বের হয়ে আসছে কুঠিরের ভেতর থেকে, জিহ্বাটা অনেকটা ঝুলে আছে। কি যে এক ভয়ঙ্কর দৃশ্য! অনেক মানুষ এটা দেখার পরে সে এক আতঙ্কের মধ্যে ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কুসুমের লাশ পাশে পড়েছিল সেই মাটির পুতুলটি, যার বুকটা ছিল নয়নের মতোই চেরা। গ্রামের মানুষ নীলকুঠিরের দিকে দৌড়ে গেল রাঘব তান্ত্রিককে ধরার জন্য, কিন্তু সেখানে গিয়ে কেবলই কিছু ছায়ের স্তূপ দেখতে পেল। অর্থাৎ রাঘব তান্ত্রিক তার কার্য হাসিল করে উধাও হয়ে গেছে। কিন্তু পাথরের দেওয়ালে রক্তের অক্ষরে লেখা, রক্তদেহ তৃপ্ত হয়েছে, আবার আসবো, আবার আসবো। রংপুরের সেই নির্জন গ্রাম আজও গভীর রাতে কোনো এক কোনো অমাবস্যায় এক মহিলার বুক ফাটা চিৎকার শুনতে পায়। লোকে বলে কুসুমের সেই অতৃপ্ত আত্মা আজও রাঘবের কালো জাদুতে বন্দী হয়ে ওই এলাকাতেই ছটফট করছে, এবং তার এই আত্মা বিভিন্ন রোগ বালাই নিয়ে আসছে। যেমনটা এই বছরে কলেরার প্রভাব ছিল। নয়নের ছায়াও নাকি আজও নীলকুঠিরের আশেপাশে তার স্ত্রীকে খুঁজে বেড়ায়, তার স্ত্রীকে সঙ্গ চায়। আর কুসুমের আত্মা ঘুরে বেড়ায় মানুষের অনিষ্ট করার জন্য। তো এই ছিল ঘটনা, যেটা রংপুরের সটিবাড়ি, মিঠাপুকুর এবং ওই রক্তদহ গ্রামে পীরগাছার আশপাশ দিয়ে অনেক মানুষই এই গল্পটা জানে। প্রবীণ মানুষেরা তাদের মুখে মুখে এখনো এই গল্পটি ঘুরে বেড়ায়। প্রিয় দর্শক শ্রোতা, আসলে কালো জাদু কখনোই কোনো মানুষের ভালো কিছু করেনি। কিছু মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য এই ধরনের ভয়ঙ্কর কালো জাদুগুলো ব্যবহার করে। তো আমরা আল্লাহর কাছে একটা প্রার্থনা করি যে আমাদেরকে এই ধরনের কালো জাদু থেকে দূরে রাখার তৌফিক দিক। প্রিয় লিসেনার্স, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, গল্পটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।